ভারতে বর্জ্য ব্যবস্থাপনা শুনলে মনে হয় বেশ জটিল একটা ব্যাপার তাই না? কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে বিশাল সুযোগ। চলুন আজ আমরা এই ব্যবসার ভেতরের বাস্তব চিত্রটা একটু কাছ থেকে দেখি। একটা বড়সড় বাধা বা বলা ভালো একটা দামি বিলম্ব। চলুন একটা সত্যি ঘটনা দিয়ে শুরু করা যাক। এটা শুনলেই বোঝা যাবে এই সেক্টরের ব্যবসায়ীদের ঠিক কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। একবার কল্পনা করুন, আপনি একটা দারুণ রিসাইক্লিং প্ল্যান্ট বানিয়েছেন লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে, কর্মীও নিয়োগ করে ফেলেছেন, সবকিছু রেডি। কিন্তু কাজ শুরু করার ঠিক আগেই আপনাকে বলা হলো, থামুন, এখন প্ল্যান্ট চালানো যাবে না। ঠিক এটাই হয়েছিল উত্তর ভারতের একটা মাঝারি প্ল্যান্টের সাথে। আর এই প্রায় 2 মাসের দেরির কারণে তাদের ক্ষতি হয়েছিল প্রায় 50 লক্ষ টাকা। ভাবা যায়? আর মজার ব্যাপার হলো, এই ক্ষতি কিন্তু বাজারের কোনো সমস্যার জন্য হয়নি, হয়েছিল শুধু সরকারি কাজের দেরির জন্য। মানে প্রায় 3 কোটি টাকা বিনিয়োগ করে একটা প্ল্যান্ট তৈরি, অথচ সেটা আইনত শুরুই করা যাচ্ছে না। আর দেখুন, এই ঘটনাটা কিন্তু কোনো ব্যতিক্রম নয়। এটাই এখানকার একটা বড় সমস্যা। সরকারি অনুমোদন পেতে যে অনেক সময় লাগে, সেটাই আসল বাধা। বর্জ্যর নিয়মকানুন। তো প্রশ্ন হলো, এই সিস্টেমটা আসলে কি? কেন এত দেরি হয়? চলুন এর পেছনের আইনকানুনগুলো একটু ঘেঁটে দেখা যাক। ব্যাপারটা হলো, ভারতে বর্জ্য নিয়ে যে কোনো ব্যবসা করতে গেলেই একটা সংস্থা থেকে ছাড়পত্র নিতেই হবে। আর সেই সংস্থাটি হল স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, বা সংক্ষেপে SPCB। রাজ্যের পরিবেশ সংক্রান্ত সব আইনকানুন লাগু করার দায়িত্ব কিন্তু এদেরই। এই SPCB কিন্তু বেশ কিছু কড়া নিয়মকানুন দেখে, যেমন ধরুন এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট। এটা না মানলে সোজা আইনি ঝামেলায় পড়তে হবে। আবার ধরুন, আপনি যদি বিপজ্জনক বর্জ্য নিয়ে কাজ করেন, তাহলে হ্যাজার্ডাস ওয়েস্ট রুলস মানতেই হবে, না হলে আপনার প্ল্যান্টই বন্ধ করে দিতে পারে ওরা। প্লাস্টিক বর্জ্যের জন্য একই রকম নিয়ম আছে, যা না মানলে অনুমোদন বাতিল হয়ে যেতে পারে। প্রক্রিয়াটা কেমন? তো এই অনুমোদন পাওয়াটা কিন্তু মোটেই সহজ কোনো ব্যাপার না। এক ধাপে হয় না। এটা একটা লম্বা, কয়েকটা ধাপের জার্নি। মূলত 3টে পর্যায়ে আছে। প্রথমত, প্ল্যান্ট বানানোর জন্য অনুমতি নিতে হবে, যাকে বলে কনসেন্ট টু এস্টাবলিশ। প্ল্যান্ট তৈরি হয়ে গেলে ইন্সপেকশনের পর সেটা চালানোর অনুমতি নিতে হবে, মানে কনসেন্ট টু অপারেট। আর সবশেষে আপনি ঠিক কোন ধরনের বর্জ্য, যেমন প্লাস্টিক বা ওয়েস্ট নিয়ে কাজ করবেন, তার জন্য একটা আলাদা করে অনুমোদন লাগে। আর আসল সমস্যাটা হয় ঠিক এখানেই। খাতায় কলমে এই পুরো প্রক্রিয়াটা শেষ হতে হয়তো 1-2 মাস লাগার কথা, কিন্তু বাস্তবে লেগে যায় 3 থেকে 4 মাস বা তারও বেশি। এই যে ফারাকটা, এটাই ব্যবসার অনেক ক্ষতি করে দেয়। সফলতার পথ। তবে এত সব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও অনেকেই কিন্তু দারুণ সব নতুন আইডিয়া নিয়ে আসছেন। তারা শুধু সফলই হচ্ছেন না, লাভজনক ব্যবসাও চালাচ্ছেন। এর একটা দুর্দান্ত উদাহরণ হল মহারাষ্ট্রের কৃষিওক ফার্মার প্রডিউসার কোম্পানি। ওরা কি করছে জানেন? শহরের যত জৈব বর্জ্য আছে সেগুলোকে দারুণ কোয়ালিটির কৃষি সারে বদলে দিচ্ছে। আর এই মডেলটা যে শুধু পরিবেশের জন্য ভালো তা কিন্তু নয়, এটা আর্থিকভাবেও জবরদস্ত সফল। ভাবুন, 2022-23 সালে ওদের বার্ষিক টার্নওভার ছিল প্রায় 60 লক্ষ টাকা। আর এর ইন্টারনাল রেট অফ রিটার্ন বা IRR ছিল 128%, যা অবিশ্বাস্য। মানে এটা এমন একটা মডেল যা শহর আর গ্রাম দুটোরই উপকার করছে। আচ্ছা, এটা তো গেল জৈব বর্জ্যের কথা। এবার আসা যাক শুকনো বর্জ্যের দিকে, বিশেষ করে প্লাস্টিকের কথায়। এখানেও একটা সফল মডেল হলো বিকেন্দ্রীভূত বা ডিসেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা। এই যেমন কর্ণাটকের সাহা জিরো ওয়েস্ট সংস্থাটা। ওরা কি করে? ওরা স্থানীয় স্তরে ছোট ছোট কিন্তু খুব দক্ষ ফ্যাসিলিটি তৈরি করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ওরা স্থানীয় মানুষজন আর সরকারকে সাথে নিয়ে কাজ করে। ওদের মূল ফোকাস হলো বর্জ্য থেকে যতটা সম্ভব ভ্যালু বের করে আনা। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই যে সফল মডেলগুলো, এগুলো কিন্তু এখন হারিয়ে যাচ্ছে না। নীতি আয়োগ বা UNDPর মতো বড় বড় সংস্থা এগুলোকে কেস স্টাডি হিসাবে তুলে ধরছে, যাতে সারা ভারতের অন্য শহরগুলো এগুলো থেকে শিখতে পারে আর নিজেদের এলাকায় কাজে লাগাতে পারে। পরবর্তী সুযোগ। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? পথটা অবশ্যই কঠিন, অনেক বাধা আছে, কিন্তু সম্ভাবনাও প্রচুর। এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। দেখুন, এত নিয়মকানুন, এত বাধা, এগুলো পার করাটা সহজ নয়। কিন্তু যারা এই চ্যালেঞ্জটা নিতে পারবেন, তাদের জন্য ভারতের এই বর্জ্যের পাহাড়ের মধ্যেই লুকিয়ে আছে সম্পদ তৈরির এক বিশাল সুযোগ। এখন প্রশ্ন হলো, ভারতের এই বর্জ্যের পাহাড়ের মধ্যে থেকে পরবর্তী বড় উদ্ভাবনটা ঠিক কোথায় লুকিয়ে